গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির নবম পর্ব। বিপিন কিছু দূর হইতে ঘর দেখাইয়া দিয়া চলিয়া গেল। কমলা মনে করিয়াছিল শৈল যে তাহার সম্বন্ধে হাল ছাড়িয়া দিয়া বিপিনের কাছে চলিয়া গেছে। তাই সে খোলা দরজার চৌকাঠের উপর বসিয়া সামনের বাগানের দিকে চাহিয়াছিল। শৈল কেমন করিয়া কমলার অন্তরে বাহিরে একটা ভালোবাসার সুর বাঁধিয়া দিয়াছিল। ঈষতপ্ত বাতাসে বাহিরে গাছের পল্লবগুলি যেমন মর্মর শব্দে কাঁপিয়া উঠিতেছিল, কমলার বুকের ভেতরেও মাঝে মাঝে তেমনি একটি দীর্ঘ নিঃশ্বাসের হাওয়া উঠিয়া অব্যক্ত বেদনায় একটি অপরূপ স্পন্দনের সঞ্চার করিতেছিল। এমন সময় রমেশ ঘরে প্রবেশ করিয়া যখন তাহার পশ্চাৎ হইতে ডাকিল, কমলা, তখন সে চকিত হইয়া উঠিয়া পড়িল। তাহার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত তরঙ্গিত হইতে লাগিল। যে কমলা ইতিপূর্বে কখনো রমেশের কাছে বিশেষ লজ্জা অনুভব করে নাই, সে আজ ভালো করিয়া মুখ তুলিয়া চাহিতে পারিল না। তাহার কর্ণমূল আর রক্তিম হইয়া উঠিল। আজিকার সাজসজ্জায় ও ভাবে আভাসে রমেশ কমলাকে নতুন মূর্তিতে দেখিল। হঠাৎ কমলার এই বিকাশ তাহাকে আশ্চর্য এবং অভিভূত করিল। সে আস্তে আস্তে কমলার কাছে আসিয়া ক্ষণকালের জন্য চুপ করিয়া দাঁড়াইয়া মৃদুস্বরে কহিল, কমলা, তুমি আমাকে ডাকিয়াছ? কমলা চমকিয়া উঠিয়া অনাবশ্যক উত্তেজনার সহিত বলিয়া উঠিল, না না, আমি ডাকি নাই। আমি কেন ডাকিতে যাইব? রমেশ কহিল, ডাকিলে বা দোষ কি কমলা? কমলা দ্বিগুণ প্রবলতার সহিত বলিল, না, আমি ডাকি নাই। রমেশ কহিল, তা বেশ কথা, তুমি না ডাকিতে আমি আসিয়াছি, তাই বলিয়া কি অনাদরে ফিরিয়া যাইতে হইবে? কমলা কহিল, তুমি এখানে আসিয়াছ, সকলে জানিতে পারিলে রাগ করিবেন। তুমি যাও, আমি তোমাকে ডাকি নাই। রমেশ কমলার হাত চাপিয়া ধরিয়া কহিল, আচ্ছা, তুমি আমার ঘরে এসো, সেখানে বাহিরের লোক কেহ নাই। কমলা কম্পিত কলেবরে তাড়াতাড়ি রমেশের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিল। রমেশ বুঝিল এ সমস্তই বাড়ির কোনো মেয়ের ষড়যন্ত্র। এ বুঝিয়া পুলকিত দেহে বাহিরের ঘরে গেল। চিত হইয়া পড়িয়া আর একবার পায়োনিয়রটা টানিয়া লইয়া তাহার বিজ্ঞাপন শ্রেণীর উপরে চোখ বুলাইতে লাগিল। কিন্তু কিছুই অর্থগ্রহ হইল না। তাহার হৃদয় আকাশে নানা রঙের ভাবের মেঘ উড়ো বাতাসে ভাসিয়া বেড়াইতে লাগিল। শৈল রুদ্ধ ঘরে ঘা দিল, কেহ দরজা খুলিল না। তখন সে দরজার খড়খড়ি খুলিয়া বাহির হইতে হাত গলাইয়া দিয়া ছিটকিনি খুলিয়া ফেলিল। ঘরে ঢুকিয়া দেখে কমলা মেঝের উপর উপুর হইয়া পড়িয়া দুই হাতের ভিতর মুখ লুকাইয়া কাঁদিতেছে। শৈল আশ্চর্য হইয়া গেল। এমনি কি ঘটনা ঘটিতে পারে যাহার জন্য কমলা এত আঘাত পায়? তাড়াতাড়ি তাহার পাশে বসিয়া তাহার কানের কাছে মুখ রাখিয়া স্নিগ্ধ স্বরে বলিতে লাগিল, কেন ভাই, তোমার কি হইয়াছে? তুমি কেন কাঁদিতেছ? কমলা কহিল, তুমি কেন উহাকে ডাকিয়া আনিলে? তোমার ভারী অন্যায়। কমলার এই সকল আকস্মিক আবেগের প্রবলতা তাহার নিজের পক্ষে এবং অন্যের পক্ষে বোঝা ভারী শক্ত। ইহার মধ্যে যে তাহার কতদিনের গুপ্ত বেদনার সঞ্চয় আছে তাহা কেহই জানে না। কমলা আজ একটা কল্পনালোক অধিকার করিয়া বেশ গুছাইয়া বসিয়াছিল। রমেশ যদি বেশ সহজে তাহার মধ্যে প্রবেশ করিত তবে সুখেরই হইত, কিন্তু তাহাকে ডাকিয়া আনিয়া সমস্ত ছাড়খাড় করিয়া ফেলা হইল।
কমলাকে ছুটির সময় স্কুলে বন্দি করিয়া রাখিবার চেষ্টা, স্টিমারে রমেশের ঔদাসীন্য, এ সমস্তই মনের তলদেশে আলোড়িত হইয়া উঠিল। কাছে পাইলে যে পাওয়া হইল, ডাকি আনিলে যে আশা হইল, তাহা নহে। আসল জিনিসটি যে কি, তাহা গাজীপুরে আসার পরে কমলা অতি অল্পদিনেই যেন স্পষ্ট বুঝিতে পারিয়াছে। কিন্তু শৈলর পক্ষে এসব কথা বোঝা শক্ত। কমলা এবং রমেশের মাঝখানে যে কোনো প্রকারের সত্যকার ব্যবধান থাকিতে পারে, তাহা সে কল্পনাও করিতে পারে না। সে বহু যত্নে কমলার মাথা নিজের কোলের উপর তুলিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা ভাই, রমেশবাবু কি তোমাকে কোনো কঠিন কথা বলিয়াছেন? হয়তো ইনি তাহাকে ডাকিতে গিয়াছিলেন বলিয়া তিনি রাগ করিয়াছেন। তুমি বলিলে না কেন যে এ সমস্ত আমার কাজ? কমলা কহিল, না না, তিনি কিছুই বলেন নাই, কিন্তু কেন তুমি তাহাকে ডাকিয়া আনিলে? শৈল ক্ষুণ্ণ হইয়া বলিল, আচ্ছা ভাই, দোষ হইয়াছে, মাপ করো। কমলা তাড়াতাড়ি উঠিয়া বসিয়া শৈলর গলা জড়াইয়া ধরিল, কহিল, যাও ভাই, যাও তুমি, বিপিনবাবু রাগ করিতেছেন। বাহিরে নির্জন ঘরে রমেশ পায়োনিয়রের উপর অনেকক্ষণ বৃথা চোখ বুলাইয়া একসময় সবলে সেটা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তারপর উঠিয়া বসিয়া কহিল, না, আর না, কালই কলিকাতায় গিয়া প্রস্তুত হইয়া আসিব। কমলাকে আমার স্ত্রী বলিয়া গ্রহণ করিতে যতদিন বিলম্ব হইতেছে, ততই আমার অন্যায় বাড়িতেছে। রমেশের কর্তব্যবুদ্ধি হঠাৎ আজ পূর্ণভাবে জাগ্রত হইয়া সমস্ত দ্বিধা সংশয় এক লাফে অতিক্রম করিল। রমেশ ঠিক করিয়াছিল, কলিকাতায় সে কেবল কাজ সারিয়া চলিয়া আসিবে। কলুটোলার সে গলির ধাঁট দিয়াও যাইবে না। রমেশ দর্জিপাড়ার বাসায় আসিয়া উঠিল। দিনের মধ্যে অতি অল্প সময়ই কাজকর্মে কাটে, বাকি সময়টা ফুরাইতে চায় না। রমেশ কলিকাতায় যে দলের সহিত মিশিত, এবার আসিয়া তাহাদের সহিত দেখা করিতে পারিল না। পাছে পথে কাহারও সহিত দৈবাৎ দেখা হইয়া পড়ে, এই ভয়ে সে যথাসাধ্য সাবধানে থাকিত। কিন্তু রমেশ কলিকাতায় আসিতেই একটা পরিবর্তন অনুভব করিল। যে নির্জন অবকাশের মাঝখানে, যে নির্মল শান্তির পরিবেষ্টনে কমলা তাহার নবকৈশোরের প্রথম আবির্ভাব লইয়া রমেশের কাছে রমণীয় হইয়া দেখা দিয়াছিল, কলিকাতায় তাহার মোহ অনেকটা ছুটিয়া গেল। দর্জিপাড়ার বাসায় রমেশ কমলাকে কল্পনার ক্ষেত্রে আনিয়া ভালোবাসার মুগ্ধ নেত্রে দেখিবার চেষ্টা করিল, কিন্তু এখানে তাহার মন কোনো মতে সাড়া দিল না। আজ কমলা তাহার কাছে অপরিণতা, অশিক্ষিতা বালিকার রূপে প্রতিভাত হইল। জোর যতই অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা যায়, জোর ততই কমিয়া আসিতে থাকে। হেমনলিনীকে কোনো মতেই মনের মধ্যে আমল দিবে না, এই পণ করিতে করিতেই অহরাত্র হেমনলিনীর কথা রমেশের মনে জাগরুক থাকে। ভুলিবার কঠিন সংকল্পই স্মরণে রাখিবার প্রবল সহায় হইয়া উঠিল। রমেশের যদি কিছুমাত্র তাড়া থাকিত, তবে বহু পূর্বেই কলিকাতার কাজ শেষ করিয়া সে ফিরিতে পারিত। কিন্তু সামান্য কাজ গড়াইতে গড়াইতে বাড়িয়া চলিল, অবশেষে তাহাও নিঃশেষিত হইয়া গেল। কাল রমেশ প্রথমে কার্যানুরোধে এলাহাবাদে যাত্রা করিয়া সেখান হইতে গাজীপুরে ফিরিবে। এতদিন সে ধৈর্য রক্ষা করিয়া আসিয়াছে, কিন্তু সে ধৈর্যের কি কোনো পুরস্কার নাই? বিদায়ের আগে গোপনে একবার কলুটোলার খবর লিয়ে আসিলে ক্ষতি কি? আজ কলুটোলার সেই গতিতে যাওয়া স্থির করিয়া সে একখানা চিঠি লিখিতে বসিল। তাহাতে কমলার সহিত তাহার সম্বন্ধ আদ্যপান্ত বিস্তারিত করিয়া লিখিল। এবারে গাজীপুরে ফিরিয়া গিয়া সে অগত্যা হতভাগিনী কমলাকে নিজের পরিণীত পত্নীরূপে গ্রহণ করিবে, তাহাও জ্ঞাপন করিল।
এইরূপে হেমনলিনীর সহিত তাহার সর্বতোভাবে বিচ্ছেদ ঘটিবার পূর্বে সত্য ঘটনা সম্পূর্ণভাবে জানাইয়া এই পত্র দ্বারা সে বিদায় গ্রহণ করিল। চিঠি লিখিয়া লেফাফার মধ্যে পুরিয়া উপরে কাহারও নাম লিখিল না, ভিতরেও কাহাকে সম্বোধন করিল না। অন্নদাবাবুর ভৃত্যেরা রমেশের প্রতি অনুরক্ত ছিল, কারণ রমেশ হেমনলিনীর সম্পর্কীয় স্বজন পরিজন সকলকে একটা বিশেষ মমতার সহিত দেখিত। এই জন্য সে বাড়ির চাকর বাকররা রমেশের নিকট হইতে নানা উপলক্ষে কাপড় চোপড় পার্বণী হইতে বঞ্চিত হইত না। রমেশ ঠিক করিয়াছিল সন্ধ্যার অন্ধকারে কলুটোলার বাড়িতে গিয়া একবার সে দূর হইতে হেমনলিনীকে দেখিয়া আসিবে এবং কোনো একজন চাকরকে দিয়া এই চিঠি গোপনে হেমনলিনীর হাতে পৌঁছাইয়া দিয়া সে চিরকালের মতো তাহার পূর্ব বন্ধন বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাইবে। সন্ধ্যার সময় রমেশ চিঠিখানি হাতে লইয়া সেই চিরপরিচিত গলির মধ্যে স্পন্দিত বক্ষে কম্পিত পদে প্রবেশ করিল। দ্বারের কাছে আসিয়া দেখিল দ্বার রুদ্ধ। উপরে চাহিয়া দেখিল সমস্ত জানালা বন্ধ, বাড়ি শূন্য, অন্ধকার। তবু রমেশ দ্বারে ঘা দিল। 2-4 বার আঘাত করিতে করিতে ভেতর হইতে একজন বেহারা দ্বার খুলিয়া বাহির হইল। রমেশ জিজ্ঞাসা করিল, কে? ও, সুখন নাকি? বেহারা কহিল, হা বাবু, আমি সুখন। রমেশ কহিল, বাবু কোথায় গেছেন? দিদি ঠাকুরনকে লইয়া পশ্চিমে হাওয়া খাইতে গিয়াছেন। কোথায় গেছেন? তাহা তো বলিতে পারি না। আর কে সঙ্গে গেছেন? নলিন বাবু সঙ্গে গেছেন। নলিন বাবুটিকে? তাহা তো বলিতে পারি না। রমেশ প্রশ্ন করিয়া করিয়া জানিল নলিনবাবু যুবা পুরুষ, কিছুকাল হইতে এ বাড়িতে যাতায়াত করিতেছেন। যদিও রমেশ হেমনলিনীর আশা ত্যাগ করিয়া যাইতেছিল, তথাপি নলিন বাবুটির প্রতি তাহার সদ্ভাব আকৃষ্ট হইল না। রমেশ কহিল, তোর দিদি ঠাকুরনের শরীর কেমন আছে? বেহারা কহিল, তাহার শরীর তো ভালোই আছে। সুখন বেহারাটা ভাবিয়াছিল এই সুসংবাদে রমেশবাবু নিশ্চিন্ত সুখী হইবেন। অন্তর্যামী জানেন সুখন বেহারা ভুল বুঝিয়াছিল। রমেশ কহিল, আমি একবার উপরের ঘরে যাইব। বেহারা তাহার ধূমোচ্ছ্বসিত কেরোসিনের ডিপা লইয়া রমেশকে উপরে লইয়া গেল। রমেশ ভূতের মতো ঘরে ঘরে একবার ঘুরিয়া বেড়াইল। 2-1টা চৌকি ও সোফা বাছিয়া লইয়া তাহার উপরে বসিল। জিনিসপত্র গৃহসজ্জা সমস্তই ঠিক পূর্বের মতোই আছে। মাঝে হইতে নলিনী বাবুটি কে আসিল? পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না। যে বাতায়নে রমেশ একদিন হেমনলিনীর পাশে দাঁড়াইয়া ক্ষান্ত বর্ষণ শ্রাবণ দিনের সূর্যাস্ত আভায় 2টি হৃদয়ের নিঃশব্দ মিলনকে মণ্ডিত করিয়া লইয়াছিল, সেই বাতায়নে আর কি সূর্যাস্তের আভা পড়ে না? সেই বাতায়নে আর কেহ আসিয়া আরেকদিন যখন যুগলমূর্তি রচনা করিতে চাহিবে, তখন পূর্ব ইতিহাস আসিয়া কি তাহাদের স্থান রোধ করিয়া দাঁড়াইবে? নিঃশব্দে তর্জনী তুলিয়া তাহাদিগকে দূরে সরাইয়া দেবে? ক্ষুণ্ণ অভিমানে রমেশের হৃদয় স্ফীত হইয়া উঠিতে লাগিল। পরদিন রমেশ এলাহাবাদে না গিয়া একেবারে গাজীপুরে চলিয়া গেল। কলিকাতায় রমেশ মাসখানেক কাটাইয়া আসিয়াছে। এই 1 মাস কমলার পক্ষে অল্পদিন নহে। কমলার জীবনে একটা পরিণতির স্রোত হঠাৎ অত্যন্ত দ্রুতবেগে বহিতেছে। উষার আলো যেমন দেখিতে দেখিতে প্রভাতের রৌদ্রে ফুটিয়া পড়ে, কমলার নারী প্রকৃতি তেমনি অতি অল্পকালের মধ্যেই সুপ্তি হইতে জাগরণের মধ্যে সচেতন হইয়া উঠিল। শৈলজার সহিত যদি তাহার ঘনিষ্ঠ পরিচয় না হইত, শৈলজার জীবন হইতে
প্রেমালোকের ছটা ও উত্তাপ যদি প্রতিফলিত হইয়া তাহার হৃদয়ের উপরে না পড়িত, তবে কতকাল তাহাকে অপেক্ষা করিতে হইত বলা যায় না। ইতিমধ্যে রমেশের আসিবার দেরি দেখিয়া শৈলজার বিশেষ অনুরোধে খুড়া কমলাদের বাসের জন্য শহরের বাহিরে গঙ্গার ধারে একটা বাংলা ঠিক করিয়াছেন। অল্প স্বল্প আসবাব সংগ্রহ করিয়া বাড়িটি বাসযোগ্য করিয়া তুলিবার আয়োজন করিতেছেন এবং নতুন ঘরকন্যার জন্য আবশ্যক মতো চাকর দাসীও ঠিক করিয়া রাখিয়াছেন। অনেকদিন দেরি করিয়া রমেশ যখন গাজীপুরে ফিরিয়া আসিল, তখন খুড়ার বাড়িতে পড়িয়া থাকিবার আর কোনো ছুতা থাকিল না। এতদিন পরে কমলা নিজের স্বাধীন ঘরকন্যার মধ্যে প্রবেশ করিল। বাংলাটির চারদিকে বাগান করিবার মতো জমি যথেষ্ট আছে। 2 সারি সুদীর্ঘ শিশু গাছের ভিতর দিয়া একটি ছায়াময় রাস্তা গেছে। শীতের শীর্ণ গঙ্গা বহুদূরে সরিয়া গিয়া বাড়ি এবং গঙ্গার মাঝখানে একটি নিচু চর পড়িয়াছে। সেই চরে চাষেরা স্থানে স্থানে গোধূম চাষ করিয়াছে এবং স্থানে স্থানে তরমুজ ও খরমুজা লাগাইতেছে। বাড়ির দক্ষিণ সীমানায় গঙ্গার একটি বৃহৎ বৃদ্ধ নিমগাছ আছে, তাহার তলা বাঁধানো। বহুদিন ভাড়াটের অভাবে বাড়ি ও জমি অনাদৃত অবস্থায় থাকাতে বাগানে গাছপালা প্রায় কিছুই ছিল না এবং ঘরগুলিও অপরিচ্ছন্ন হইয়াছিল। কিন্তু কমলার কাছে সমস্তই অত্যন্ত ভালো লাগিল। গৃহিণী পদ লাভের আনন্দ আভায় তাহার চক্ষে সমস্তই সুন্দর হইয়া উঠিল। কোন ঘর কি কাজে ব্যবহার করিতে হইবে, জমির কোথায় কিরূপ গাছপালা লাগাইতে হইবে, তাহা সে মনে মনে ঠিক করিয়া লইল। খুড়ার সহিত পরামর্শ করিয়া কমলা সমস্ত জমিতে চাষ দিয়া লইবার ব্যবস্থা করিল। নিজে উপস্থিত থাকিয়া রান্না করে চুলা বানাইয়া লইল এবং তাহার পার্শ্ববর্তী ভাড়ার ঘরে যেখানে যেরূপ পরিবর্তন আবশ্যক তাহা সাধন করিল। সমস্ত দিন ধোয়া মাজা, গোছানো গাছানো, কাজকর্মের আর অন্ত নাই। চারিদিকেই কমলার মমত্ব আকৃষ্ট হইতে লাগিল। গৃহকর্মের মধ্যে রমণীর সৌন্দর্য যেমন বিচিত্র, যেমন মধুর, এমন আর কোথাও নহে। রমেশ আজ কমলাকে সেই কর্মের মাঝখানে দেখিল। সে যেন পাখিকে খাঁচার বাহিরে আকাশে উড়িতে দেখিল। তাহার প্রফুল্ল মুখ, তাহার সুনিপুণ পটুত্ব রমেশের মনে এক নতুন বিস্ময় ও আনন্দের উদ্রেক করিয়া দিল। এতদিন কমলাকে রমেশ তাহার স্বস্থানে দেখে নাই। আজ তাহাকে আপন নতুন সংসারের শিখর দেশে যখন দেখিল, তখন তাহার সৌন্দর্যের সঙ্গে একটা মহিমা দেখিতে পাইল। কমলার কাছে আসিয়া রমেশ কহিল, কমলা, করিতেছ কি? শ্রান্ত হইয়া পড়িবে যে। কমলা তাহার কাজের মাঝখানে একটুখানি থামিয়া রমেশের দিকে মুখ তুলিয়া তাহার মিষ্ট মুখের হাসি হাসিল, কহিল, না, আমার কিছু হইবে না। রমেশ যে তাহার তত্ত্ব লইতে আসিল, এটুকু সে পুরস্কার স্বরূপ গ্রহণ করিয়া তৎক্ষণাৎ আবার কাজের মধ্যে নিবিষ্ট হইয়া গেল। মুগ্ধ রমেশ ছুতা করিয়া আবার তাহার কাছে গিয়া কহিল, তোমার খাওয়া হইয়াছে তো কমলা? কমলা কহিল, বেশ, খাওয়া হয় নাই তো কি, কোনকালে খাইয়াছি। রমেশ এ খবর জানিত, তবু এই প্রশ্নের ছলে কমলাকে একটুখানি আদর না জানাইয়া থাকিতে পারিল না। কমলাও রমেশের এই অনাবশ্যক প্রশ্নে যে একটুখানি খুশি হয় নাই তাহা নহে। রমেশ আবার একটুখানি কথাবার্তার সূত্রপাত করিবার জন্য কহিল, কমলা, তুমি নিজের হাতে কত করিবে, আমাকে একটু খাটাইয়া লও না। কর্মিষ্ঠ লোকের দোষেই অন্য লোকের কর্মপটুতার উপরে তাহাদের বড় একটা বিশ্বাস থাকে না। তাহাদের ভয় হয়, যে কাজ তাহারা নিজে না করিবে সেই কাজ অন্য করিলেই পাছে সমস্ত নষ্ট করিয়া দেয়। কমলা হাসিয়া কহিল, না, এ সমস্ত কাজ তোমাদের নয়।
রমেশ কহিল, পুরুষরা নিতান্তই সহিষ্ণু বলিয়া পুরুষ জাতির প্রতি তোমাদের এই অবজ্ঞা আমরা সহ্য করিয়া থাকি, বিদ্রোহ করি না। তোমাদের মতো যদি স্ত্রীলোক হইতাম তবে তুমুল ঝগড়া বাঁধাইয়া দিতাম। আচ্ছা, খুড়াকে তো তুমি খাটাইতে ত্রুটি করো না, আমি এতই কি অকর্মণ্য? কমলা কহিল, তা জানি না, কিন্তু তুমি রান্নাঘরে ঝুল ছাড়াইতেছ তাহা মনে করিলে আমার হাসি পায়। তুমি এখান থেকে সরো, এখানে ভারী ধুলা উড়াইয়াছে। রমেশ কমলার সহিত কথা চালাইবার জন্য বলিল, ধুলা তো লোক বিচার করে না, ধুলা আমাকেও যে চক্ষে দেখে তোমাকেও সে চক্ষে দেখে। কমলা কহিল, আমার কাজ আছে বলিয়া ধুলা সহিতেছি, তোমার কাজ নাই, তুমি কেন ধুলা সহিবে? রমেশ ভৃত্যদের কান বাঁচাইয়া মৃদুস্বরে কহিল, কাজ থাক বা না থাক, তুমি যাহা সহ্য করিবে আমি তাহার অংশ লইব। কমলার কর্ণমূল একটুখানি লাল হইয়া উঠিল। রমেশের কথার কোনো উত্তর না দিয়া কমলা একটু সরিয়া গিয়া কহিল, উমেশ, এইখানটায় আর এক ঘরে জল ঢাল না, দেখছিস নে কত কাদা জমি আছে, ঝাঁটাটা আমার হাতে দে দেখি। বলিয়া ঝাঁটা লইয়া খুব বেগে মার্জন কার্যে নিযুক্ত হইল। রমেশ কমলাকে ঝাঁট দিতে দেখিয়া হঠাৎ অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, আহা কমলা, ও কি করিতেছ? পেছন হইতে শুনিতে পাইল, কেন রমেশবাবু, অন্যায় কাজটা কি হইতেছে? এদিকে ইংরেজি পড়িয়া আপনারা মুখে সাম্য প্রচার করেন, ঝাড় দেওয়া কাজটা যদি এত হেয় মনে হয় তবে চাকরের হাতেই বা ঝাঁটা দেন কেন? আমি মূর্খ, আমার কথা যদি জিজ্ঞাসা করেন, সতী মায়ের হাতের ওই ঝাঁটার প্রত্যেক কাঠি সূর্যের রশ্মিচ্ছটার মতো আমার কাছে উজ্জ্বল ঠেকে। মা, তোমার জঙ্গল আমি একরকম প্রায় শেষ করিয়া আসিলাম, কোনখানে তরকারি ক্ষেত করিবে আমাকে একবার দেখাইয়া দিতে হইবে। কমলা কহিল, খুড়ামশাই, একটুখানি সবুর করো, আমার এ ঘর সারা হইল বলিয়া। এ বলিয়া কমলা ঘর পরিষ্কার শেষ করিয়া কোমরে জড়ানো আঁচল মাথায় তুলিয়া বাহিরে আসিয়া খুড়ার সহিত তরকারির ক্ষেত লইয়া গভীর আলোচনায় প্রবৃত্ত হইল। এমনি করিয়া দেখিতে দেখিতে দিন শেষ হইয়া গেল, কিন্তু ঘর গোছানো এখনো ঠিকমতো হইয়া উঠিল না। বাংলা ঘর অনেকদিন অব্যবহৃত ও রুদ্ধ ছিল। আরও 2-4 দিন ঘরগুলি ধোয়া মাজা করিয়া জানালা দরজা খুলিয়া না রাখিলে তাহা বাসযোগ্য হইবে না দেখা গেল। কাজে আবার আজ সন্ধ্যার পরে খুড়ার বাড়িতে আশ্রয় লইতে হইল। আজ তাহাতে রমেশের মনটা কিছু দমিয়া গেল। আজ তাহাদের নিজের নিভৃত ঘরটিতে সন্ধ্যা প্রদীপটি জ্বলিবে এবং কমলার সলজ্জ স্মিত হাস্যটির সম্মুখে রমেশ আপনার পরিপূর্ণ হৃদয় নিবেদন করিয়া দিবে, ইহা সে সমস্ত দিন থাকিয়া থাকিয়া কল্পনা করিতেছিল। আরও 2-4 দিন বিলম্বের সম্ভাবনা দেখিয়া রমেশ তাহার আদালত প্রবেশ সম্বন্ধীয় কাজে পরদিন এলাহাবাদে চলিয়া গেল। পরদিন কমলার নতুন বাসায় শৈলর চড়িভ হাতির নিমন্ত্রণ হইল। বিপিন আহারান্তে আপিসে গেলে পর শৈল নিমন্ত্রণ রক্ষা করিতে গেল। কমলার অনুরোধে খুড়া সেদিন সোমবারের স্কুল কামাই করিয়াছিলেন। 2 জনে মিলিয়া নিমগাছ তলায় রান্না চড়াইয়া দিয়াছেন। উমেশ সহায় কার্যে ব্যস্ত হইয়া রহিয়াছে। রান্না ও আহার হইয়া গেলে পর খুড়া ঘরের মধ্যে গিয়া মধ্যাহ্ন নিদ্রায় প্রবৃত্ত হইলেন এবং 2 সখীতে নিমগাছের ছায়ায় বসিয়া তাহাদের সে চিরদিনের আলোচনায় নিবিষ্ট হইল। এই গল্পগুলির সহিত মিশিয়া কমলার কাছে এই নদীর তীর, এই শীতের রৌদ্র, এই গাছের ছায়া বড় অপরূপ হইয়া উঠিল। ওই মেঘশূন্য নীল আকাশের যত সুদূর উচ্চে রেখার মতো হইয়া চিল ভাসিতেছে, কমলার বক্ষবাসী একটা উদ্দেশ্যহারা আকাঙ্ক্ষা তত দূরেই উধাও হইয়া উড়িয়া গেল। বেলা যাইতে না যাইতেই শৈল ব্যস্ত হইয়া উঠিল।
তাহার স্বামী আপিস হইতে আসিবে। কমলা কহিল, একদিনও কি ভাই তোমার নিয়ম ভাঙিবার জো নাই? শৈল তাহার কোনো উত্তর না দিয়া একটুখানি হাসিয়া কমলার চিবুক ধরিয়া নাড়া দিল এবং বাংলার মধ্যে প্রবেশ করিয়া তাহার পিতার ঘুম ভাঙাইয়া কহিল, বাবা, আমি বাড়ি যাইতেছি। কমলাকে খুড়া কহিলেন, মা, তুমিও চলো। কমলা কহিল, না, আমার কাজ বাকি আছে, আমি সন্ধ্যার পরে যাইব। খুড়া তাহার পুরাতন চাকরকে ও উমেশকে কমলার কাছে রাখিয়া শৈলকে বাড়ি পৌঁছাইয়া দিতে গেলেন। সেখানে তাহার কিছু কাজ ছিল। কহিলেন, আমার ফিরিতে বেশি বিলম্ব হইবে না। কমলা যখন তাহার ঘর গোছানোর কাজ শেষ করিল, তখন সূর্য অস্ত যায় নাই। সে মাথায় গায়ে একটা কাপড় জড়াইয়া নিমগাছের তলায় আসিয়া বসিল। দূরে ওপারে যেখানে বড় বড় গোটা 2-3 নৌকার মাস্তুল অগ্নিবর্ণ আকাশের গায়ে কালো আঁচড় কাটিয়া দাঁড়াইয়াছিল, তাহারই পশ্চাতের উঁচু পাড়ের আড়ালে সূর্য নামিয়া গেল। এমন সময় উমেশটা একটা ছুতা করিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইল। কহিল, মা, অনেকক্ষণ তুমি পান খাও নাই। ও বাড়ি হইতে আসিবার সময় আমি পান জোগাড় করিয়া আনিয়াছি। বলে একটা কাগজে মোড়া কয়েকটা পান কমলার হাতে দিল। কমলার তখন চৈতন্য হইল, সন্ধ্যা হইয়া আসিয়াছে। তাড়াতাড়ি উঠিয়া পড়িল। উমেশ কহিল, চক্রবর্তী মশাই গাড়ি পাঠাইয়া দিয়াছেন। কমলা গাড়িতে উঠিবার পূর্বে বাংলার মধ্যে ঘরগুলি আরেকবার দেখিয়া লইবার জন্য প্রবেশ করিল। বড় ঘরে শীতের সময় আগুন জ্বালিবার জন্য বিলাতি ছাদের একটি চুল্লি ছিল। তাহারই সংলগ্ন থাকের উপরে কেরোসিনের আলো জ্বলিতেছিল। সেই থাকের উপর কমলা পানের মোড়ক রাখিয়া কি একটা পর্যবেক্ষণ করিতে যাইতেছিল। এমন সময় হঠাৎ কাগজের মোড়কে রমেশের হস্তাক্ষরে তাহার নিজের নাম কমলার চোখে পড়িল। উমেশকে কমলা জিজ্ঞাসা করিল, এ কাগজ তুই কোথায় পেলি? উমেশ কহিল, বাবুর ঘরে কোণে পড়িয়াছিল, ঝাড় দিবার সময় তুলিয়া আনিয়াছি। কমলা সেই কাগজখানা মেলিয়া ধরিয়া পড়িতে লাগিল। হেমনলিনীকে রমেশ সেদিন যে বিস্তারিত চিঠি লিখিয়াছিল, এটা সেই চিঠি। স্বভাব শিথিল রমেশের হাত হইতে কখন সেটা কোথায় পড়িয়া গড়াইতেছিল তাহার হুঁশ ছিল না। কমলার পড়া হইয়া গেল। উমেশ কহিল, মা, অমন করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলে যে, রাত হইয়া যাইতেছে। ঘর নিস্তব্ধ হইয়া রহিল। কমলার মুখের দিকে চাহিয়া উমেশ ভীত হইয়া উঠিল। কহিল, মা, আমার কথা শুনিতেছ মা? ঘরে চলো, রাত হইল। কিছুক্ষণ পরে খুড়ার চাকর আসিয়া কহিল, মাইজি, গাড়ি অনেকক্ষণ দাঁড়ায় আছে, চলো আমরা যাই। শৈলজা জিজ্ঞাসা করিল, ভাই, আজ কি তোমার শরীর ভালো নাই? মাথা ধরিয়াছে? কমলা কহিল, না, খুড়ামশাইকে দেখিতেছি না কেন? শৈল কহিল, স্কুলে বড়দিনে ছুটি আছে, দিদিকে দেখিবার জন্য মা তাহাকে এলাহাবাদে পাঠাইয়া দিয়াছেন। কিছুদিন হইতে দিদির শরীর ভালো নাই। কমলা কহিল, তিনি কবে ফিরিবেন? শৈল কহিল, তার ফিরিতে অন্তত হপ্তাখানিক দেরি হইবার কথা। তোমাদের বাংলা সাজানো লইয়া তুমি সমস্ত দিন বড় বেশি পরিশ্রম করো। আজ তোমাকে বড় খারাপ দেখা যাইতেছে। আজ সকাল সকাল খাইয়া শুইতে যাও। শৈলকে কমলা যদি সকল কথা বলিতে পারিত তবে বাঁচিয়া যাইত, কিন্তু বলিবার কথা নয়। যাহাকে এতকাল আমার স্বামী বলিয়া জানিতাম, সে আমার স্বামী নয়, এ কথার যাহাকে হোক শৈলকে কোনো মতেই বলা যায় না।
কমলা শোবার ঘরে আসিয়া দ্বার বন্ধ করিয়া প্রদীপের আলোকে আরেকবার রমেশের সেই চিঠি লইয়া বসিল। চিঠি যাহাকে উদ্দেশ্য করিয়া লেখা হইতেছে তাহার নাম নাই, ঠিকানা নাই, কিন্তু সে যে স্ত্রীলোক, রমেশের সঙ্গে তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল ও কমলাকে লইয়াই তাহার সঙ্গে সম্বন্ধ ভাঙিয়া গেছে, তাহা চিঠি হইতে স্পষ্টই বোঝা যায়। যাহাকে চিঠি লিখিতেছে রমেশ যে তাহাকে সমস্ত হৃদয় দিয়া ভালোবাসে এবং দৈব দুর্বিপাকে কোথা হইতে কমলা তাহার ঘাড়ের উপর আসিয়া পড়াতেই অনাথার প্রতি দয়া করিয়া এই ভালোবাসার বন্ধন সে অগত্যা চিরকালের মতো ছিন্ন করিতে প্রবৃত্ত হইয়াছে, এ কথাও চিঠিতে গোপন নাই। সেই নদীর চরে রমেশের সহিত প্রথম মিলন হওয়া হইতে আরম্ভ করিয়া আর এই গাজীপুরে আসা পর্যন্ত সমস্ত স্মৃতি কমলা মনে মনে আবৃত্তি করিয়া লইল। যাহা স্পষ্ট ছিল সমস্ত স্পষ্ট হইল। রমেশ যখন বরাবর তাহাকে পরের স্ত্রী বলিয়া জানিতেছে এবং ভাবিয়া অস্থির হইতেছে যে তাহাকে লইয়া কি করিবে, তখন যে কমলা নিশ্চিন্ত মনে তাহাকে স্বামী জানিয়া অসংকোচে তাহার সঙ্গে চিরস্থায়ী ঘরকন্যার সম্পর্ক পাতাইতে বসিতেছে, ইহার লজ্জা কমলাকে বারবার করিয়া তপ্তশীলে বেঁধিতে থাকিল। প্রতিদিনের বিচিত্র ঘটনা মনে পড়িয়া সে যেন মাটির সঙ্গে মিশিয়া যাইতে লাগিল। এ লজ্জা তাহার জীবনে একেবারে মাখা হইয়া গেছে, ইহা হইতে কিছুতেই আর তাহার উদ্ধার নাই। রুদ্ধ ঘরে দরজা খুলিয়া ফেলিয়া কমলা খিড়কির বাগানে বাহির হইয়া পড়িল। অন্ধকার শীতের রাত্রি, কালো আকাশ কালো পাথরের মতো কনকনে ঠান্ডা, কোথাও বাষ্পের লেশ নাই, তারাগুলি সুস্পষ্ট জ্বলিতেছে। সম্মুখে খড়বাকার কলমের আমের বন অন্ধকার বাড়াইয়া দাঁড়াইয়া রহিল। কমলা কোনো মতেই কিছুই ভাবিয়া পাইল না। সে ঠান্ডা ঘাসের উপর বসিয়া পড়িল, কাঠের মূর্তির মতোই স্থির হইয়া রহিল। তাহার চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হইল না। এমন কতক্ষণ সে বসিয়া থাকিত বলা যায় না, কিন্তু তীব্র শীত তাহার হৃৎপিণ্ডকে দোলাইয়া দিল। তাহার সমস্ত শরীর ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের চন্দ্রোদয় যখন নিস্তব্ধ তালবনের অন্তরালে অন্ধকারের একটি প্রান্তকে ছিন্ন করিয়া দিল, তখন কমলা ধীরে ধীরে উঠিয়া ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিল। সকালবেলা কমলা চোখ মেলিয়া দেখিল শৈল তাহার খাটের পাশে দাঁড়াইয়া আছে। অনেক বেলা হইয়া গেছে বুঝিয়া লজ্জিত কমলা তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। শৈল কহিল, না ভাই, তুমি উঠিও না, আর একটু ঘুমাও, নিশ্চয় তোমার শরীর ভালো নেই। তোমার মুখ বড় শুকনা দেখাইতেছে, চোখের নিচে কালি পড়িয়া গেছে। কি হয়েছে ভাই, আমাকে বলো না। বলিয়া শৈলজা কমলার পাশে বসিয়া তাহার গলা জড়াইয়া ধরিল। কমলার বুক ফুলিয়া উঠিতে লাগিল, তাহার অশ্রু আর বাধা মানে না। শৈলজার কাঁধের উপর মুখ লুকাইয়া তাহার কান্না একেবারে ফাটিয়া বাহির হইল। শৈল একটি কথাও না বলিয়া তাহাকে দৃঢ় করিয়া আলিঙ্গন করিয়া ধরিল। একটু পরেই কমলা তাড়াতাড়ি শৈলজার বাহুবন্ধন ছাড়াইয়া উঠিয়া পড়িল। চোখ মুছিয়া ফেলিয়া জোর করিয়া হাসিতে লাগিল। শৈল কহিল, নাও নাও, আর হাসিতে হইবে না, ঢের ঢের মেয়ে দেখিয়াছি, তোমার মতো এমন চাপা মেয়ে আমি দেখি নাই। কিন্তু তুমি মনে করিতেছ আমার কাছে লুকাইবে? আমাকে তেমন হাবা পাও নাই। তবে বলিব, রমেশবাবু এলাহাবাদে গিয়া অবধি তোমাকে একটিখানি চিঠি লিখেননি, তাই রাগ হইয়াছে। অভিমানিনী। কিন্তু তোমারও বোঝা উচিত তিনি সেখানে কাজে গেছেন, দুদিন বাদে আসিবেন। ইহার মধ্যে যদি সময় করিয়া উঠিতে না পারেন, তাই বলিয়া কি অত রাগ করিতে আছে? ছি, তাও বলি ভাই, তোমাকে আজ এত উপদেশ দিতেছি, আমি হইলেও ঠিক ওই কাণ্ডটি করিয়া বসিতাম। এমন মিছিমিছি কান্না মেয়ে মানুষকে অনেক কাঁদিতে হয়।
আবার এই কান্না ঘুচিয়া গিয়া যখন হাসি ফুটিয়া উঠিবে তখন কিছুই মনে থাকিবে না। এই বলিয়া কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শৈল কহিল, আজ তুমি মনে করিতেছ রমেশবাবুকে আর কখনো তুমি মাপ করিবে না, তাই না? আচ্ছা সত্যি বলো। কমলা বলিল, হ্যাঁ, সত্যিই বলিতেছি। শৈল কমলার গালে করতলের আঘাত করিয়া বলিল, ইস, তাই বই কি, দেখা যাইবে। আচ্ছা বাজি রাখো। কমলার সঙ্গে কথাবার্তা হইবার পরেই শৈল এলাহাবাদে তাহার বাপকে চিঠি পাঠাইল। তাহাতে লিখিল, কমলা রমেশবাবুর কোনো চিঠিপত্র না পাইয়া অত্যন্ত চিন্তিত আছে। একে বেচারা নতুন বিদেশে আসিয়াছে, তাহার পরে রমেশবাবু যখন তখন তাহাকে ফেলিয়া চলিয়া যাইতেছেন এবং চিঠিপত্র লিখিতেছেন না। ইহাতে তাহার কি কষ্ট হইতেছে একবার ভাবিয়া দেখো দেখি। তাহার এলাহাবাদের কাজ কি আর শেষ হইবে না নাকি? কাজ তো ঢের লোকের থাকে, কিন্তু তাই বলিয়া 2 ছত্র চিঠি লিখিবার কি অবসর পাওয়া যায় না? খুড়া রমেশের সঙ্গে দেখা করিয়া তাহার কন্যার পত্রের অংশবিশেষ শুনাইয়া ভর্ৎসনা করিলেন। কমলার দিকে রমেশের মন যথেষ্ট পরিমাণ আকৃষ্ট হইয়াছে, কথা সত্য, কিন্তু আকৃষ্ট হইয়াছে বলিয়াই তাহার দ্বিধা আরো বাড়িয়া উঠিল। এই দ্বিধার মধ্যে পড়িয়া রমেশ কোনো মতেই এলাহাবাদ হইতে ফিরিতে পারিতেছিল না। ইতিমধ্যে খুড়ার কাছ হইতে শৈলর চিঠি শুনিল। চিঠি হইতে বেশ বুঝিতে পারিল কমলা রমেশের জন্য বিশেষ উদ্বেগ প্রকাশ করিতেছে। সে কেবল নিজে লজ্জায় লিখিতে পারে নাই। ইহাতে রমেশের দ্বিধার 2 শাখা দেখিতে দেখিতে একটাতে আসিয়া মিলিয়া গেল। এখন তো কেবলমাত্র রমেশের সুখ দুঃখ লইয়া কথা নয়, কমলাও যে রমেশকে ভালোবাসিয়াছে। বিধাতা যে কেবল নদীর চরের উপরে তাহাদের 2 জনকে মিলাইয়া দিয়াছেন তাহা নহে, হৃদয়ের মধ্যেও এক করিয়াছেন। এই ভাবিয়া রমেশ আর বিলম্ব মাত্র না করিয়া কমলাকে এক চিঠি লিখিয়া বসিল। লিখিল, প্রিয়তম আশু কমলা, তোমাকে এই যে সম্ভাষণ করিলাম, ইহাকে চিঠি লিখিবার একটা প্রচলিত পদ্ধতি পালন বলিয়া গণ্য করিও না। যদি তোমাকে আজ পৃথিবীতে সকলের চেয়ে প্রিয় বলিয়া না জানিতাম, তবে কখনোই আজ প্রিয়তমা বলিয়া সম্ভাষণ করিতে পারিতাম না। যদি তোমার মনে কখনো কোনো সন্দেহ হইয়া থাকে, যদি তোমার কোমল হৃদয়ে কখনো কোনো আঘাত করিয়া থাকি, তবে এই যে আজ সত্য করিয়া তোমাকে ডাকিলাম প্রিয়তমা, ইহাতেই আজ তোমার সমস্ত সংশয়, সমস্ত বেদনা নিঃশেষে খালন করিয়া দিক। ইহার চেয়ে তোমাকে আর বেশি বিস্তারিত করিয়া কি বলিব। এ পর্যন্ত আমার অনেক আচরণ তোমার কাছে নিশ্চয় ব্যথাজনক হইয়াছে। সেজন্য যদি তুমি মনে মনে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়া থাকো, তবে আমি প্রতিবাদী হইয়া তাহার লেশমাত্র প্রতিবাদ করিব না। আমি কেবল বলিব, আজ তুমি আমার প্রিয়তমা, তোমার চেয়ে প্রিয় আমার আর কেহই নাই। ইহাতেও যদি আমার সমস্ত অপরাধের, সমস্ত অসঙ্গত আচরণের শেষ জবাব না হয়, তবে আর কিছুতেই হইবে না। অতএব কমলা, আজ তোমাকে এই প্রিয়তমা সম্বোধন করিয়া আমার সংশয়াচ্ছন্ন অতীতকে দূরে সরাইয়া দিলাম। এই প্রিয়তমা সম্বোধন করিয়া আমাদের ভালোবাসার ভবিষ্যৎকে আরম্ভ করিলাম। তোমার কাছে আমার একান্ত মিনতি, তুমি আজ আমার প্রিয়তমা এই কথাটি সম্পূর্ণ বিশ্বাস করো। ইহা যদি ঠিক তুমি মনে গ্রহণ করিতে পারো, তবে কোনো সংশয় লইয়া আমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিবার প্রয়োজন থাকিবে না। তাহার পরে আমি তোমার ভালোবাসা পাইয়াছি কিনা সে কথা তোমাকে জিজ্ঞাসা করিতে আমার সাহস হয় না। আমি জিজ্ঞাসা করিবও না। আমার এই অনুচ্চারিত প্রশ্নের অনুকূল উত্তর একদিন তোমার হৃদয়ের ভিতর দিয়া আমার হৃদয়ের মধ্যে নিঃশব্দে আসিয়া পৌঁছিবে। ইহাতে আমি সন্দেহ মাত্র করি না। ইহা আমি আমার ভালোবাসার জোরে বলিতেছি। আমার যোগ্যতা লইয়া অহংকার করি না, কিন্তু আমার সাধনা কেন সার্থক হইবে না? আমি বেশ বুঝিতেছি, আমি যাহা লিখিতেছি তাহা কেমন সহজ হইতেছে না, তাহা রচনার মতো শুনাইতেছে। ইচ্ছা করিতেছে এ চিঠি ছিঁড়িয়া ফেলি, কিন্তু যে চিঠি মনের মতো হইবে
সে চিঠি এখনই লেখা সম্ভব হইবে না। কেননা চিঠি দুজনের জিনিস। কেবল এক পক্ষ যখন চিঠি লেখে তখন সে চিঠিতে সব কথা ঠিক করিয়া লেখা চলে না। তোমাতে আমাতে যেদিন মন জানাজানির বাকি থাকিবে না, সেই দিনে চিঠির মতো চিঠি লিখিতে পারিব। সামনাসামনি দুই দরজা খোলা থাকিলে তখনই ঘরে অবাধে হাওয়া খেলে। কমলা, প্রিয়তমা, তোমার হৃদয় কবে সম্পূর্ণ উদ্ঘাটন করিতে পারিব? এসব কথার মীমাংসা ধীরে ধীরে ক্রমে ক্রমে হইবে। ব্যস্ত হইয়া ফল নাই। যেদিন আমার চিঠি পাইবে তাহার পরের দিন সকালবেলাতে আমি গাজীপুরে পৌঁছিব। তোমার কাছে আমার অনুরোধেই গাজীপুরে পৌঁছিয়া আমাদের বাসাতে যেন তোমাকে দেখিতে পাই। অনেক দিন গৃহহারার মতো কাটিল, আর আমার ধৈর্য নাই। এবারে গৃহের মধ্যে প্রবেশ করিব, হৃদয় লক্ষ্মীকে গৃহলক্ষ্মীর মূর্তিতে দেখিব। সেই মুহূর্তে দ্বিতীয়বার আমাদের শুভ দৃষ্টি হইবে। মনে আছে আমাদের প্রথমবার সেই শুভ দৃষ্টি? সেই জ্যোৎস্না রাতে, সেই নদীর ধারে, জনশূন্য বালু মরুর মধ্যে। সেখানে ছাদ ছিল না, প্রাচীর ছিল না, পিতা মাতা ভ্রাতা আত্মীয় প্রতিবেশী সম্বন্ধ ছিল না। সে যে গৃহের একেবারে বাহির, সে যেন স্বপ্ন, সে যেন কিছুই সত্য নহে। সেজন্য আর একদিন স্নিগ্ধ নির্মল প্রাতকালের আলোকে গৃহের মধ্যে, সত্যের মধ্যে সেই শুভদৃষ্টিকে সম্পূর্ণ করিয়া লইবার অপেক্ষা আছে। পুণ্য পৌষের প্রাতকালে আমাদের গৃহদ্বারে তোমার সরল সহাস্য মূর্তিখানি চিরজীবনের মতো আমার হৃদয়ের মধ্যে অঙ্কিত করিয়া লইব। এই জন্য আমি আগ্রহে পরিপূর্ণ হইয়া আছি। প্রিয়তমা, আমি তোমার হৃদয়ের দ্বারে অতিথি, আমাকে ফিরাইও না। প্রসাদ ভিক্ষু, রমেশ। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর 9ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।